কোন দিকে মাথা দিয়ে শয়ন করা বা ঘুমানো উচিত। অনেকে অনেক রকমের কথা বলেন। যারা জড়জাগতিক বিজ্ঞানটাকে মানেন তারা বলেন এসবগুলো কুসংস্কার। কোনগুলো কুসংস্কার? যারা আধ্যাত্মিক প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করছেন তাদের যে দর্শনটা সেটা কুসংস্কারাচ্ছন্ন। আমি এরকম অনেক জায়গায় দেখেছি এবং শুনেছি যারা বিশেষভাবে ফিজিক্স নিয়ে পড়াশুনো করেছেন বা ফিজিক্সের ভিডিও তৈরি করেন, লেকচার দেন, তারা একটু সায়েন্টিফিক তথ্যের উপরে আধ্যাত্মিক দর্শনটাকে খণ্ডন করবার চেষ্টা করছে। হ্যাঁ, জড়জাগতিক বিজ্ঞান সে ফিজিক্স বলুন বা অ্যাস্ট্রোফিজিক্স বলুন বা অ্যাস্ট্রোনমি বলুন, যেটাই বলুন না কেন তার তো একটি গুরুত্ব অবশ্যই আছে। যারা অনেক কিছু প্র্যাকটিক্যাল প্রমাণ করে নিয়ে এসেছে, যার কারণে পৃথিবীর আজকের এই সভ্যতা এবং এই সভ্যতার যুগে যে সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক জীবন সেটাকে আমরা উপভোগ করছি, সেটাকে তো কেউ অস্বীকার করতে পারে না। টিভি, সিনেমা, কম্পিউটার, মোবাইল, ইলেকট্রনিক্স যা কিছু আছে সব কিছু আমরা এই টেকনোলজিক্যাল দুনিয়াতে ভোগ করছি, সুতরাং অবশ্যই তাদেরকে হেয় করা যায় না। কিন্তু এমন এমন কিছু আধ্যাত্মিক তথ্য বা তত্ত্ব আছে যেগুলোকে আবার অস্বীকার করা যায় না। সেই ক্ষেত্রে যখন একটি কম্পারেবল জায়গায় চলে আসে তখন সেটাকে আমাদের কখনো কখনো অস্বীকার করতে হয় জড়জাগতিক বিজ্ঞানকে। কিন্তু যেগুলো আপাতত প্রমাণিত তার অনেক দিক আমরা অস্বীকার করতে পারি না। আবার বিজ্ঞানের বিবর্তিত ধারায় দেখা যায় অনেক কিছু আজকের সত্য ভবিষ্যতের সময় এসে অসত্যও পরিণত হয়, অর্থাৎ খণ্ডিত হয়ে যায়। তাদের দর্শন তারা নিজেরাই খণ্ডন করেন। এরকমভাবে অনেক ফর্মুলা, অনেক সূত্র কিন্তু খণ্ডন হয়েছে। তবে সেই খণ্ডনের সূত্র ধরে আবিষ্কার হয়েছে, বিবর্তন এসছে, রূপান্তর এসছে। সেই জন্যে জড়জাগতিক বিজ্ঞানের উত্থান এবং পতন কোনোটাকেই অস্বীকার করা যায় না। কিন্তু আমাদের আধ্যাত্মিক বিজ্ঞান কি বলছে? আমাদের আধ্যাত্মিক বিজ্ঞান বলছে আমাদের দিকের সঙ্গে শয়নের বা ঘুমানোর একটি সম্পর্ক রয়েছে। যদিও মানব জীবনের প্রত্যেক দিনের যে 24 ঘন্টা সময়ের যে হিসেবটি, সেখানে আমরা 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সময়টি ঘুমোই, অর্থাৎ 8 ঘন্টা প্রায় আমরা ঘুমোই বা শয়নে থাকি। কম বেশি আছেই, যারা বাচ্চা শিশু তারা বেশি ঘুমোয়, যারা রোগগ্রস্ত তারা অনেক সময় ঘুমোয়। এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হতে পারে। যোগীদের ক্ষেত্রে আবার নিদ্রা অনেক কম। ঠিক আছে, তো যাই হোক, আয়ুর্বেদিক শাস্ত্রে বা পুরাণ শাস্ত্রে কি বলছে সেটা আমরা একটু দেখে নিই, যে সত্যি সত্যি কি কোনো দিকে মাথা দিয়ে শয়ন করবার বা ঘুমানোর কথা বলা আছে কি। আমি এখানে বিষ্ণু পুরাণের একটি কথা বলবো, তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। বিষ্ণু পুরাণে কোন দিকে মাথা রেখে ঘুমোতে হবে সেটা পরিষ্কার রূপে ঘোষণা করেছেন। আরও অন্যান্য শাস্ত্র আছে। তো বিষ্ণু পুরাণ বলছে যে দক্ষিণ দিকে বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো বা শয়ন করাটা উচিত, এবং শয়নের আগে পিছে কিন্তু কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো পালন করতে হয়। শুধু আপনি অমুক দিকে মাথা রেখে ঘুমোলেন আর সব কিছু হয়ে যাবে, সুখনিদ্রা এসে যাবে আর আপনার সর্বস্ব প্রাপ্তি হবে, এরকম কিন্তু নাও ঘটতে পারে। এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয়ে যাবে, বিপরীত কিছু ঘটে যেতেও পারে। তো যাই হোক, কথা হচ্ছে দক্ষিণ দিকে বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমোতে হবে বা শয়ন করতে হবে। এখন আগে পিছে কি আছে? আগে পিছে বক্তব্য হচ্ছে সন্ধ্যাকালীন সময়ে আহার গ্রহণ করে নিতে হবে। এটা গৃহস্থ লোকের জন্য বিশেষ রূপ। যোগী ব্রহ্মজ্ঞানীদের ক্ষেত্রে এক নিয়ম, গৃহস্থদের ক্ষেত্রে এক নিয়ম, ভোগীদের ক্ষেত্রে এক নিয়ম। এগুলো একটু বুঝবার চেষ্টা করতে হবে। তো যেমন ধরুন, যোগীদের ক্ষেত্রে কিন্তু কোনো বিধি বা নিয়ম এরকম কিছু নেই, কিন্তু তারা পালন করেন, আবার কেউ হয়তো পালন করেন না। বিশেষ করে যারা ব্রাহ্মজ্ঞানী তারা কিন্তু এগুলো খুব একটা গুরুত্ব দেন না। সেটা সুপার ন্যাচারাল নলেজের ভেতরে যারা প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে এই বিধিনিষেধ নেই। কিন্তু যারা আমরা সাধারণ মানুষ তাদের জন্য শাস্ত্র কি বলছেন? বলছেন যে সন্ধ্যার দিকে আহার গ্রহণ করে নিতে হবে। শয়নের আগের কথাগুলো হচ্ছে সন্ধ্যাকালীন সময়, মানে আবার যৌগিক শাস্ত্রে কিন্তু সন্ধ্যার সময় সাধারণত খাওয়া নিষিদ্ধ, আবার এখানে বলছে সন্ধ্যাকালীন সময় খেয়ে নিতে হবে। তার মানে
ধরুন এই সময়টি আসলে বুঝে নিতে হবে 7:30 থেকে 8:30 ভেতরে বা 9টা ম্যাক্সিমাম, ইহার ভেতরে যদি খেয়ে নেওয়া যায় তাহলে বেটার, তাহলে সেটা হজমযোগ্য হয়। এবার তারপরে কি করবেন, তারপরে পাদ আদি ধৌত করবেন, অর্থাৎ হাত পা ইত্যাদি যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো ভালো করে ধৌত করে নিতে হয়। অন্যান্য জায়গায় স্নান রহস্যের ভেতরে রাত্রিতে অর্ধ স্নানের কথা বলা আছে, অর্থাৎ রাত্রিতে শয়নের পূর্বে অর্ধ স্নান করে নেওয়া বেটার। ঠিক আছে, তো কিছু না হলেও হাত পাটা, চোখ, নাক, মুখ, কর্ণ বা নাভির দেশ একটু ভালো করে ধুয়ে নিন বা মুছে নিন ঠান্ডা জলে। যদি ঠান্ডার ধাত না থাকে তাহলে বেটার, যদি ধাত থাকে তাহলে সেটা অন্য ব্যাপার, তাদের ক্ষেত্রে অন্যরকম ব্যাপার। তো যাই হোক, আবার ঠান্ডা লাগিয়ে ফেলবেন না। এখানে দাঁড়িয়ে তার মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতা হলেন, তারপরে আপনি বিছানায় গেলেন। এবার বিছানাটার সম্পর্কে বলছে ছাড় পোকা মুক্ত হতে হবে। এই ছাড় পোকা এখানে ইন্ডিকেট করেছে যেন আপনার বিছানা বা বেড বা খাটিয়া যেখানে আপনি শয়ন করবেন সেটা যেন জীবাণু বা কীটাণু মুক্ত হয়, সহজ কথায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এবং যে পালঙ্কে বা যে খাটিয়াতে আপনি শয়ন করবেন সেটা হতে হবে হাতির দাঁতের। এই কথা প্রসঙ্গে যদি বলা হয় তাহলে সবাই খিলখিল করে হেসে দেবেন, সত্যি একটা অট্টহাসির কথা। এটা রাজাদের জন্য গ্রহণযোগ্য একটি মতবাদ। রাজারা তখন এই সমস্ত হাতির দাঁতের অনেক জিনিস ব্যবহার করতেন, যে সময় এতটা উন্নত টেকনোলজি আসেনি। কিন্তু আজকের এই উন্নত টেকনোলজিক্যাল দুনিয়াতে মেটাল জাতীয় অনেক বেড, বিছানা, খাটিয়া অনেক কিছু পাওয়া যাচ্ছে। তবে এখানে বিষ্ণু পুরাণ সিদ্ধান্ত বলছে এই ধাতব কোনো খাটিয়া বা পালঙ্ক ব্যবহার করা নিষিদ্ধ। সেটা যদি কাঠের হয়, সৎ কথা বিদ্যুৎ কুপরিবাহী হয়, তাহলে বেটার। এটার সঙ্গে একটু সায়েন্টিফিক ব্যাপার অবশ্যই আছে। তো এই গেল সাধারণ বিছানা। এবার আপনি শয়নে গেলেন, কোন দিকে এবার মাথা দেবেন? পূর্বেই বলা হয়েছে, হয় পূর্ব দিকে না হলে দক্ষিণ দিকে। এবার অনেকে এখানে ব্যাখ্যা করেন পূর্ব দিকে মাথা দিলে আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ আপনার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে, জ্ঞান চেতনার শক্তি বৃদ্ধি পায় এবং আপনি সুস্থ সুন্দর থাকেন। আর দক্ষিণ দিকে হচ্ছে কর্মক্ষেত্র, অর্থাৎ দক্ষিণ দিকে মাথা দিয়ে রাখলে আপনার কাজ, কর্ম, ব্যবসা বাণিজ্য সবকিছুতে একটি জাগতিক উন্নতি হবে। এগুলো এক একজন মন গড়া কথাও বলেন, অনেকেই একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে, এতটা না ভাবলেও চলবে। তবে ইহার যে একটি গুরুত্ব নেই তা একেবারে বলা যাবে না। তো যাই হোক, এবার পূর্ব বা দক্ষিণ দিকে আপনি মাথা দিয়ে ঘুমোবেন বা শোবেন বা শয়ন করবেন, এই হচ্ছে সাধারণ নিয়ম। এবার যদি আপনি উত্তর বা পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমন বা শয়ন করেন তাহলে সেক্ষেত্রে আমাদের এই বিষ্ণু পুরাণ সিদ্ধান্ত বলছে যে রোগ পীড়া হতে পারে। এই রোগ পীড়ার কথা যখনই বলছি তখন আয়ুর্বেদের দিকে আমরা একটু চলে যাব। আয়ুর্বেদিক সিদ্ধান্তে নিদ্রা সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক তুলে নিয়ে এসছেন। কারণ আমি পূর্বেই বলেছি যে আমরা 8 ঘন্টা দিনের 3 ভাগের 1 ভাগ কিন্তু ঘুমাই, অর্থাৎ জীবনের 3 ভাগের 1 ভাগ সময়টি আমরা ঘুমাই। যদি কারোর বয়স 30 বছর হয়, ধরুন আমার বয়স এখন 30 বছর, আমি কিন্তু অলরেডি 10 বছর ঘুমিয়ে নিয়েছি, ঠিক আছে, আর বাকি 30 বছর যদি বাঁচি তাহলে হয়তো আমি আর 20 বছর জেগে থাকবো আর 10 বছর আমি ঘুমাবো। তার মানে ঘুমটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং শয়নের সঙ্গেও সম্পৃক্ত। এত সুন্দর কোমল বিছানা, পালঙ্ক, খাটিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা শয়নের জন্য এত পাদ আদি ধৌত ইত্যাদি সংস্কারগুলোর কথা যখন বলা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এখানে শুধু শয়নের সাথে সম্পর্ক নয়, নিদ্রার সাথে সম্পর্ক। জীবনের সঠিক নিদ্রাটা হওয়া প্রয়োজন। এই নিদ্রার উপরে সুখ শান্তি জীবন মরণ ডিপেন্ড করে। আয়ুর্বেদিক সিদ্ধান্ত বলছে নিদ্রাই অত্যম সুখম দুঃখম পুষ্টি কার্ষ্যম বালা অবলম বৃষত ক্লেবত জ্ঞানম অজ্ঞানম জীবিতম নচ। অর্থাৎ সুখ দুঃখ পুষ্টি কৃশতা বল অবল বৃষতা ক্লিবতা জ্ঞান অজ্ঞান জীবন ও মরণ সমস্তই নিদ্রার অধীন। এই নিদ্রার সাথে সম্পর্ক এবার আমরা পরিষ্কার রূপে বুঝতে পারছি। আপনার জীবন মরণ সুখ দুঃখ বল অবল কৃশতা ক্লিবতা জ্ঞান অজ্ঞান এই নিদ্রার সাথে সম্পর্ক। বর্তমান জড়জাগতিক বিজ্ঞান নিদ্রাকেও কতটা গুরুত্ব দিয়েছেন সেটা কারোর এখন আর বিশেষ রূপে জানা বাকি নেই, কম বেশি। যাই হোক, তারপরে বলছেন
অকালে নিদ্রা যাওয়া, অতিশয় নিদ্রা যাওয়া এবং নিদ্রা না যাওয়া, এই ত্রিবিধ নিদ্রাই মানুষের সুখ এবং আয়ুকে নষ্ট করে। এই ত্রিবিধ নিদ্রা, অকালে নিদ্রা যাওয়া অর্থাৎ অসময়ে নিদ্রা যাবেন না, অর্থাৎ ঘুমোবেন না। আপনি শুধু দিক ঠিক রাখলেন, পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে মাথা দিয়ে শয়ন করলেন বা ঘুমোলেন, কিন্তু আপনি সময়টাকে গুরুত্ব দিলেন না, তাহলে কিন্তু কাজ করবে না। অনেকে যুক্তি দেখান যে আমি তো দক্ষিণ দিকে বা পূর্ব দিকে মাথা দিয়ে শুয়েছি, কিন্তু আমার কোনো উপকারই লাগছে না, কিছুই বুঝতে পারছি না, বরং ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ, খাদ্যটার সাথে সম্পৃক্ত। আপনি কি ধরনের খাদ্য খাচ্ছেন, অনেক কিছু আসবে। জ্যোতির্বিজ্ঞান আসবে, জ্যোতিষ বিজ্ঞান আসবে, আয়ুর্বেদিক শাস্ত্র আসবে, তারপরে বাস্তুশাস্ত্র আসবে, আপনার জিওমেট্রিক ফর্ম আসবে, আপনার জিওগ্রাফিক্যাল ম্যাগনেটিক ফোর্সটাকে আপনার জীবনে কতটুকু প্রভাব তৈরি করছে সেটাও লক্ষ্য করতে হবে। অনেক কিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনার জীবনের সুস্থতা, অসুস্থতা, সুখ দুঃখ, জীবন মরণ অনেক কিছু ডিপেন্ড করে। তো যাই হোক, এবার আপনি সময়টাকে নির্ণয় করে বিচার করে আপনি নিদ্রাজাত হবেন, আপনি নিদ্রা যাবেন। তারপরে হচ্ছে অতিশয় নিদ্রা, যেমন শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছে অতিশয় নিদ্রা যাওয়া আর কম নিদ্রা যাওয়া দুটোই করবে না। যোগীরা একটি সাম্যতার ভেতরে থাকে, সুতরাং সাম্যতার ভেতরে রাখতে হবে। আবার নিদ্রা না যাওয়া, অনেকের কিন্তু আজকাল দেখা যায় এই রোগটা কিন্তু সম্পূর্ণরূপে দেখা দিচ্ছে, রোগ বলুন যাই বলুন, যে নিদ্রাহীনতা। অধিকাংশ মানুষ আজকাল নিদ্রাহীন হয়ে উঠেছেন, অর্থাৎ ঘুম পড়তে চাইলেও, শয়নে গেলেও তার ঘুম আসে না, ছটপট করেন। এটা একটি অদ্ভুত যন্ত্রণা। সুতরাং এই দিন কিন্তু জীবনের সুখ এবং আয়ুকে নষ্ট করে দেয়। তার মানে আমরা এখানে বুঝতে পারছি নিদ্রা একটি গুরুত্বপূর্ণ দিক, শয়নের সঙ্গে কিন্তু সম্পৃক্ত। সুতরাং আপনি যে 8 ঘন্টা শুয়ে থাকবেন, ঘুমোবেন বা নিদ্রা যাবেন, সেটার জন্য সঠিক নিদ্রা হয়, তাহলে আপনার জীবন সুখে স্বাচ্ছন্দ্যে ভরে যাবে, নিরোগ হবে এবং আধ্যাত্মিক উন্নতি বা জাগতিক উন্নতি দুটোই কিন্তু সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। আমি কিন্তু একটি দিকের উপরে কিন্তু গুরুত্ব দিচ্ছি না, আমি খাদ্য খাবার থেকে শুরু করে সমস্ত দিকটাকে পর্যবেক্ষণ করতে বলছি বা বিচার করতে বলছি। এবার প্রসঙ্গত এখানে কথা হচ্ছে যে জড়জাগতিক বিজ্ঞান মনস্ক কিছু মানুষ আছেন, তারা এটাকে অস্বীকার করেছেন বা অনেকেই কুসংস্কার বলে এটাকে উড়িয়ে দিচ্ছেন। আমি জড়জাগতিক বিজ্ঞানকে সম্পূর্ণরূপে অস্বীকার করি না, কিন্তু যারা এটাকে কুসংস্কার বলছেন, যারা বলছেন এটা বিজ্ঞান ভিত্তিক নয়, আর যারা আমাদের মতো কিছু মানুষ বিজ্ঞান ভিত্তিক কিছু প্রমাণ, কিছু সাক্ষ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের পৌরাণিক শাস্ত্র বা বৈদিক শাস্ত্রের সাথে বিজ্ঞানের এক অদ্ভুত সম্পর্ক রয়েছে, যে জন্যে দিক অবশ্যই নির্ণীত হয়, দিকের উপরেও কিন্তু আমাদের ফিজিক্যাল বডির অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের মতো কিছু মানুষ যারা বলছেন যে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, নর্থ পোল এবং সাউথ পোল, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, আকর্ষণ এবং বিকর্ষণের খেলা চলছে, এই এক মেরু আরেক মেরুকে আকর্ষণ করছে, ঠিক সেই প্রক্রিয়ায় আমাদের বডি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তাই অনেকে কল্পনা করেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন, অনেক সম্প্রচারকগণ বোঝানোর চেষ্টা করেছেন বাস্তু সিদ্ধান্ত অনুসারে আমাদের মস্তকের দিকটা হচ্ছে উত্তর ভাগ আর পায়ের দিকটা হচ্ছে দক্ষিণ ভাগ। তাই পৃথিবীর উত্তর মেরুর দিকে যদি মাথা রেখে, অর্থাৎ উত্তরের দিকটা, অর্থাৎ মাথা উত্তরের দিক, সুতরাং মাথা উত্তর দিকটা যদি রেখে দিই তাহলে সেখানে কি হবে? আমরা জানি চুম্বকের যে দুটো সমমেরু একে অপরকে কি করে, বিকর্ষণ করে। তাহলে মাথার উত্তর মেরু আর পৃথিবীর যে উত্তর মেরু, তাহলে কি হচ্ছে, এখানে বিকর্ষণ সৃষ্টি করছে। এরকম ভাবে কিছু উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন আমাদের আধ্যাত্মিক মনস্ক কিছু মানুষ, তারা বোঝানোর চেষ্টা করেছেন যে সেক্ষেত্রে আমাদের ফিজিক্যালি একটি কন্ট্রাডিকশন তৈরি হতে পারে, এই জন্য দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমোতে হবে। আরও কিছু আধ্যাত্মিক মানুষ ব্যাখ্যা করার চেষ্টা করেন বা আমরা বুঝবার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, আমাদের শরীরে যে রক্ত প্রবাহটা চলছে, সহজ কথায় রক্তে হিমোগ্লোবিন রয়েছে, এই হিমোগ্লোবিনে রয়েছে এক অদ্ভুত রহস্য, যে হিমোগ্লোবিন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে শরীরে সরবরাহ করে, সহজ কথায় অক্সিজেনকে শরীরে ছড়িয়ে দেয়।
এবং কার্বন ডাই অক্সাইডকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের শরীরের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তা হৃদদেশে, ফুসফুসে বলুন বা হার্টে বলুন, সে সঞ্চিত করে বা নিয়ে আসে, একটি পর্যায়ে সেটাকে অপসারণ করে, অর্থাৎ বের করে দেয়, বর্জ্যকে বের করে দিচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে বের করে দিচ্ছে। এবার ইহার সাথে যদি আমাদের জীবনের সম্পর্ক রয়েছে, রক্তের সাথে জীবনের সম্পর্ক রয়েছে সহজ কথায়, তাহলে এই রক্তের ভিতরে আরো কি রয়েছে? বিজ্ঞান বলছে হিমোগ্লোবিন একটি অক্সিজেন বাহী লৌহ সমৃদ্ধ মেটাল ও প্রোটিন। হিমোগ্লোবিন রক্তের লোহিত রক্তকণিকায় একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই রক্তের হিমোগ্লোবিনে ইলেকট্রন এবং প্রোটন উভয়ই থাকে। এই ইলেকট্রন এবং প্রোটন উভয়ই চৌম্বক ক্ষেত্র অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করতে পারে বা তৈরি করতে পারে। এবং প্রতিটি হিমোগ্লোবিন অণুতে আয়রন পরমাণু থাকে। তার মানে আয়রন মানে সহজ কথায় আয়রন, ইংরেজিতে লোহা। সুতরাং আমরা জানি যে চুম্বক লোহাকে আকর্ষণ করে। তাহলে রক্তের ভিতরে যদি আমরা ইলেকট্রন, প্রোটন বা লোহা বা লৌহ যেটাই বলুন, আমরা যদি এটা পাই, তাহলে পৃথিবীর যে চুম্বক ক্ষেত্রের কর্ষণ বিকর্ষণ সেটা শরীরের সাথে মিথস্ক্রিয়া কি ঘটাতে পারে না? এই যুক্তি দিচ্ছেন আধ্যাত্মিক কিছু মানুষ। তখন এই প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। তখন অনুসন্ধান করলে কেউ কেউ বিজ্ঞানমনস্ক মানুষ বলেন, আবার এখানে বিতর্ক আছে যে হ্যাঁ, আমাদের যে শরীরের যে ম্যাগনেটিক ফিল্ড, তা বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে, অর্থাৎ ইন্টারঅ্যাক্ট করতে পারে। এখন এখানে অনেক বিতর্ক রয়েছে, অনেক গবেষণায় উঠে এসেছে, মানে মেডিকেল গবেষণায় উঠে এসেছে বা সাধারণ যারা বিজ্ঞানমনস্ক মানুষ অনেকেই গবেষণা করে তুলে ধরেছেন বা চেষ্টা করছেন মানুষের বডিটাকে নিয়ে, যে পৃথিবীর মেরুর সঙ্গে আমাদের জীবনের বা দেহের মেরুর কোনো সম্পর্ক আছে কিনা। যদিও বিজ্ঞানসম্মতভাবে আমাদের বডির কোনো মেরু কিন্তু নির্ণীত হয় না, কারণ মানব বডিটা একটি কমপ্লেক্স স্ট্রাকচার, অর্থাৎ একটি যৌগ গঠন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তন্ত্র, অন্ত্র যাই বলুন, এইসব নিয়ে সৃষ্টি হয়েছে। সুতরাং নির্দিষ্ট রূপে বলা যায় না এটা উত্তর মেরু বা দক্ষিণ মেরু। তবে যৌগিক পরিভাষায় কেউ বোঝানোর চেষ্টা করেছেন, বাস্তুশাস্ত্র কিছু সম্প্রচারকগণ বোঝানোর চেষ্টা করেছেন আমাদের মাথার দিকটা উত্তর, পায়ের দিকটা দক্ষিণ। আবার যৌগিক পরিভাষায় উঠে এসেছে আমাদের লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ার, সহজ কথা ইড়া এবং পিঙ্গলা। বাদিকে ইড়া, এটা হচ্ছে চন্দ্র বা শীতলতার প্রতীক, অর্থাৎ এটা হচ্ছে উত্তর দিক। আর দক্ষিণ দিক সূর্যের প্রতীক স্বরূপ পিঙ্গলা, অর্থাৎ যেখানে অগ্নি তত্ত্ব বা অগ্নিশক্তি থাকে, এটাকে দক্ষিণ দিক নির্ণয় করা হয়েছে বা কল্পনা করা হয়েছে। এইভাবে আলোচনা হচ্ছে একটার পর একটা। সঠিক স্পষ্ট ধারণা কি সেটা আমাদের কাছে সত্যি একটি গবেষণার বিষয়। কোনো জিনিসটাকেই 100% কিন্তু এখানে সূত্ররূপে অ্যাপ্লাই করা যায় না। তবে আধ্যাত্মিক বিজ্ঞানের সূক্ষ্মাতি সূক্ষ্ম যে সায়েন্স বা নলেজটা রয়েছে সেটা কিন্তু জড়জাগতিক বিজ্ঞান দিয়ে অনেক সময় প্রমাণিত হয়ে ওঠে না, সেক্ষেত্রে অস্বীকৃত হয় আধ্যাত্মিক বিজ্ঞান। কিন্তু আমাদের আধ্যাত্মিক বৈদিক বা বৈদান্তিক বা পৌরাণিক শাস্ত্রের যে বিজ্ঞান, সেটা যে একেবারেই ফেলে দেওয়া যাবে এরকম নয়, কারণ অনেক বড় বড় যোগীগণ এগুলোকে প্রমাণ করেছেন, যেটা জড়জাগতিক বিজ্ঞানে প্রমাণ করতে গেলে কয়েক হাজার কোটি বছর হয়তো এখন অপেক্ষা করতে হবে। আমি বলছি না হবে না, সব কিছুই পসিবল। তো যাই হোক, ঈশ্বর জানেন বা নিয়তি জানেন বা কাল জানেন বা ভাইব্রেশন জানেন বা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস যেটাই বলুন, পরমাণু যাই বলুন, তারা জানেন। এখন ঘোষণা হচ্ছে যে এখন আমাদের বডির সঙ্গে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কি সম্পর্ক, তার জন্য কি আমাদের উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত নয়, দক্ষিণ দিকে মাথা দেওয়া উচিত বা পূর্ব দিকে দেওয়া উচিত? হ্যাঁ, এখানে আধ্যাত্মিক মনস্ক মানুষ তারা বলছেন যে এই যে রক্তের যে খেলাটা, সেটা কি হচ্ছে, যখন আমরা উত্তর দিকে মাথা দিয়ে রাখবো তখন কিন্তু এই রক্ত প্রবাহের ক্ষেত্রে একটি কন্ট্রাডিকশন তৈরি হতে পারে। এই কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেলে শারীরিক অসুস্থতা হতেই পারে, স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে। সেটা একদিনে হবে এরকম নয়। যেমন পৃথিবীর ভেতরে ভারতবর্ষ একটি স্থান এবং ভারতবর্ষের নিচে যে প্লেটটি রয়েছে সেই প্লেটটি ক্রমান্বয়ে কিন্তু সরে যাচ্ছে। অনেক গবেষণা উঠে এসছে, আজকাল সংবাদ মাধ্যমে জানা যায়। আমি জানি না এটা এক্সাক্ট বিজ্ঞানে কতটুকু প্রমাণিত হয়েছে, তবে সম্প্রচারকগণ যেটা প্রচার করছেন বা গবেষণায় উঠে এসছে বলে দাবি করছেন
তো সেখানে বলছে যে প্রত্যেক বছর গড়ে প্রায় 5 সেন্টিমিটার এই ভারতবর্ষের যে প্লেটটি সেটা সরে যাচ্ছে পৃথিবীর উত্তর ভাগের দিকে, অর্থাৎ হিমালয়ের দিকটাতে। এই জন্য ক্রমান্বয়ে হিমালয় বৃদ্ধি পাচ্ছে, মানে হিমালয় উঁচু হয়ে যাচ্ছে। আবার বিশ্ব উষ্ণায়নের কারণে হিমালয়ের হিমবাহ গলে যাচ্ছে বটে, কিন্তু এই প্লেট সরে যাওয়ার কারণে বা সংঘর্ষের কারণে আবার কিন্তু পৃথিবীর যে হিমালয়ের যে দিকটা সেটা কিন্তু উঁচু হয়ে যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। তার মানে দেখা যাচ্ছে এখানে প্লেটের যে সংঘর্ষ হচ্ছে, কর্ষণ বিকর্ষণের এখানে খেলা চলে। সেই খেলাটি পৃথিবীর অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রে যেটাই বলুন যেটা চলছে সেটা আমাদের শরীরে খেলে না, এটা বলা যায় না। যদিও প্রমাণ হয়নি, তথাপি এটাকে একেবারে অস্বীকার করা যায় না। পৃথিবীতে জোয়ার ভাটা রয়েছে, আমাদের শরীরেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে না হলেও যৌগিক দৃষ্টিকোণ থেকে জোয়ার ভাটার বিষয়টাকে বিশ্লেষণ করে আমরা ধরি বা ব্যাখ্যা করি। ঠিক আছে, আমাদের শরীরের 70% প্রায় জলীয় অংশ। তার ভেতরে রক্তের যে লোহিত কণিকা তার পরিমাণ অনেকাংশে আপনারা কল্পনাই করতে পারবেন না। তার মানে সেই লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের ভেতরের যে লোহিত রক্তকণিকা বা ইলেকট্রন, প্রোটন বা লৌহ যা মিশ্রিত বলুন না কেন, তার সাথে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে না এবং তার একটি প্রভাব বাইরের যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে মিথস্ক্রিয়া তৈরি করছে না, এটা কিন্তু প্রমাণিত না হলেও জড়জাগতিক বিজ্ঞান অনুসারে তারপরেও কিন্তু এটা অস্বীকৃত হয় না। এখানে আমি এক বাক্যে আধ্যাত্মিক মনস্ক মানুষ যারা এইটাকে বোঝানোর চেষ্টা করেছেন, আমি তার সপক্ষে বলছি না, একেবারে তার সপক্ষে আমি বলছি এরকম নয়, আবার বিপক্ষে যাচ্ছে এটাও নয়, কারণ এটা একটি প্রমাণ সাপেক্ষ ব্যাপার বা গবেষণার বিষয়বস্তু। যতক্ষণ আমাদের কাছে উৎকৃষ্ট গবেষণা অনুসারে প্রমাণিত না হয়ে উঠছে ততক্ষণ কিন্তু কিছুই বলা যায় না। আমরা অনেক যোগীদের গল্প বা উদাহরণ দিতেই পারি। অনেক যোগীগণ তাদের এই রক্তের খেলাকে ধরে উন্নত খেলায় খেলে এক নতুনভাবে নিজেকে সৃষ্টি করেছে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়বস্তু। তো এখন দাঁড়াচ্ছে যে আমরা সত্যিকার অর্থে কোন দিকে মাথা দিয়ে ঘুমোলে আমাদের ভালো হয়। তো আয়ুর্বেদিক সিদ্ধান্ত বা আমাদের পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে যদি দেখি, সেখানে স্পষ্টত ঘোষণা করা হয়েছে যে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মাথা রেখে শয়ন করতে হবে বা ঘুমোতে হবে, তাহলে রোগ পীড়া থেকে মুক্ত থাকা সম্ভব, সুস্থ থাকা সম্ভব, অর্থনৈতিক থেকে আধ্যাত্মিক উন্নতি, জাগতিক উন্নতি করা পর্যন্ত সম্ভব। তো যাই হোক, এখন বিষয়বস্তুটা হচ্ছে যে আমাদের সত্যি সত্যি এবার ধরুন মানুষের ক্ষেত্রে বলছেন ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড তার কোনো বিশেষ কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, ইহা অগ্রহণযোগ্য। এবার অনেক গবেষণায় আমরা দেখতে পাই পাখি এবং কচ্ছপ সহ প্রাণীরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শনাক্ত করতে পারে এবং অভিবাসনের সময় চলাচলের জন্য ক্ষেত্রটি ব্যবহার করতে পারে। কিছু গবেষক দেখেছেন যে গরু এবং বন্য হরিণ বিশ্রাম নেওয়ার সময় তাদের দেহ উত্তর দক্ষিণে সারিবদ্ধ করে, কিন্তু যখন প্রাণীরা উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের নিচে থাকে তখন তা নয়, যা ইঙ্গিত দেয় যে চৌম্বকত্ব দায়ী। তাহলে মানব শরীরের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের কেন সম্পর্ক নেই, বা পৃথিবীর মেরুর সঙ্গে কেন সম্পর্ক নেই, বা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে কেন সম্পর্ক নেই? যদি আমরা এখানে দেখি যে যখন হিমোগ্লোবিন অক্সিজেন বিহীন থাকে তখন সেটাকে বলা হয় ডিঅক্সি হিমোগ্লোবিন। তখন এতে 4টি জোড়াবিহীন ইলেকট্রন থাকে যা এটিকে প্যারাম্যাগনেটিক করে তোলে এবং একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই যে রক্তের হিমোগ্লোবিনের কথা হচ্ছিল, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। এবার অক্সিজেনেটেড হিমোগ্লোবিন, অর্থাৎ যখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে আবদ্ধ হয়, অক্সি হিমোগ্লোবিন যেটাকে বলা হয়, তখন এটি ডায়াম্যাগনেটিক হয়ে যায়, যার অর্থ হলো এটিতে কোনো জোড়াবিহীন ইলেকট্রন থাকে না এবং এটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে না বা চৌম্বক ক্ষেত্রের প্রতি সামান্য আকর্ষণ করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানের গবেষণা অনুসারে কিন্তু মানব শরীরেও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এইবার মিথস্ক্রিয়ার গল্পটি আসে। এই মিথস্ক্রিয়া কোথাও কোথাও স্বীকৃত হয়েছে, কোথাও কোথাও অস্বীকৃত হয়েছে। যদি মিথস্ক্রিয়া ঘটে যায় তাহলে পৃথিবীর মেরুর সঙ্গে আমাদের শরীরেরও একটি মিথস্ক্রিয়া ঘটতে পারে এবং দিক নির্ণয়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের সুস্থতা, অসুস্থতা, ভালো মন্দ অনেক কিছু ডিপেন্ড করতে পারে। তারই উপরে ভিত্তি করে
আমরা বলতে পারি যে অবশ্যই মানব শরীরের একটি দিক নির্ণয় করে শয়ন করাটা উচিত, যেটা বাস্তু সিদ্ধান্ত অনুসারে উঠে আসে এবং পুরাণ সিদ্ধান্ত অনুসারে উঠে আসে। এবার বাকিটা কে মানবেন না মানবেন তার ব্যাপার। আর প্রমাণের যে তথ্য সেগুলো তো সময়ের অপেক্ষা। আজকে যা প্রমাণিত হয়নি তা নেই এটা বলে তো দাবি করা যায় না, ঠিক আছে। বিজ্ঞানে তো অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত দিকই বাকি রয়ে গেছে গবেষণা করতে। তার মানে কি যে অনন্ত দিক যা রয়েছে সেটা অসত্য বলে প্রমাণিত হয়? তা হয় না। সুতরাং সত্য কি তা একমাত্র গভীর তপস্যা বা গবেষণার মাধ্যম দিয়েই জানা সম্ভব। তবে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু উপলব্ধি করেছি বা গুরু পারম্পরিক ভাবধারা থেকে বা উচ্চকোটি যোগী মহারাজদের সঙ্গে সংস্পর্শে গিয়ে যতটুকু যেটা বুঝতে পেরেছি যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের খেলা অবশ্যই চলে, সেখানে দিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যেমন ভারতীয় হিন্দু সনাতন শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে, সৎ কথা বৈদিক সিদ্ধান্ত অনুসারে যেমন দেখা যাচ্ছে যে দেবদেবতাকে উত্তর দিকে রাখতে হচ্ছে, কোনো দেবদেবতাকে দক্ষিণ দিকে রাখতে হচ্ছে, ঠিক আছে। এরকম কিছু বিষয়গুলো উঠে এসেছে। প্রণাম করবার বিধি উত্তর দিকে মাথা দিয়ে বা হাতে রেখে ডান দিকে রেখে, এই অনেক জিনিস উঠে এসে এগুলো সম্পূর্ণ একটা সায়েন্টিফিক ব্যাপার, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে দিকের সঙ্গে আমাদের জীবনের দিক বা চৌম্বক ক্ষেত্রের একটি সম্পর্ক রয়েছে, যেগুলো কালচক্রে জানা সম্ভব। তবে এক বাক্যে কোনো সিদ্ধান্ত দেওয়া যায় না, এটা আমার মতবাদ। ভালো করে আরও সুৎকৃষ্টভাবে নির্ণয় বা বিচার বিশ্লেষণ গবেষণা বা তপস্যার দ্বারা জেনে তখন একটি সঠিক সিদ্ধান্ত উপনীত হতে হবে। তবে পৌরাণিক শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে বা বৈদিক বা আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে একটি দিক তো অবশ্যই নির্ণয় আপনাকে করতেই হবে এবং সঠিক ডিসিপ্লিনের ভেতর দিয়ে চলতে হবে, নিয়মের ভেতর দিয়ে চলতে হবে, সংস্কারের ভেতর দিয়ে চলতে হবে। তা যদি করতে হয় তাহলে শাস্ত্র সিদ্ধান্তকে মানতে হয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। আর সায়েন্টিফিক গভীর দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলেও সেটাকে কিন্তু মেনে নেওয়া যায়, এটুকু আমি বলতে পারি। জয় মা।